শান্তি প্রতিষ্ঠা ও ইউক্রেনকে রক্ষা করতে ইউরোপের 4 দফা পরিকল্পনা ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লন্ডনে সম্মেলন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দেন স্টারমার। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই ইস্যুতে, যে ইউক্রেন ইস্যুতে যুদ্ধে জড়াচ্ছে কি ইউরোপ, আমেরিকা, কি মনে হচ্ছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আসলে ভলোদিমির জেলেনস্কির সাথে হোয়াইট হাউসে যে ঘটনাটি ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের মধ্যে, এটি অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে আপনার আপনার যে প্রশ্নটি, যে ইউরোপ কি যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো দ্বন্দ্বে জড়াচ্ছে কিনা, আসলে আপাতত যেটি মনে হচ্ছে যে কোনো দ্বন্দ্বে জড়ানোর সম্ভাবনা নেই। তবে ইউরোপের যে আমরা যে প্রস্তুতি এখন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখানে একটি যদির মধ্যে একটি বিষয় থেকে যায়, যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এবং ইউরোপকে পাশ কাটিয়ে রাশিয়ার সাথে একতরফা ভাবে ইউক্রেনের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ বিরতি নিয়ে তারা প্রসিড করে, সেই ক্ষেত্রে হয়তো ইউরোপে নিজেদের সুরক্ষার জন্য তাদের চিন্তা করতে হবে। এবং সেই লক্ষ্যেই লন্ডন সম্মেলনে, যেটি মূলত যেটি আমরা দেখছি যে জেলেনস্কির সাথে ট্রাম্পের যে বৈঠকটি ছিল সেটি ভেঙে যাবার পরে তড়িঘড়ি করে আপনাদের সংবাদে যেটি বলা হলো, 18টি ইউরোপিয়ান দেশের সরকার প্রধানরা সেখানে যোগ দিয়েছে এবং তারা যে বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সেটি হচ্ছে যেন ভবিষ্যতে একটি বিকল্প জোট, যেটা তারা বলার চেষ্টা করেছেন, হয়তো ন্যাটো ফাংশন নাও করতে পারে। কারণ ট্রাম্প কিন্তু বারবার করে ন্যাটোর উপর আক্রমণ করেছেন, ন্যাটোকে নিয়ে তিনি নানান সময় নানান ধরনের নেতিবাচক কথাবার্তা বলেছেন। যদি সেরকম কিছু হয়, এরকম অনেকগুলো যদির মধ্যে একটা বিষয় চলে আসে, যে যদি ট্রাম্প একতরফা ভাবে রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যান, ইউক্রেনকে বাদ দিয়ে ইউরোপকে বাদ দিয়ে, যদি নেটো ভেঙে যায়, যদি ইউরোপের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়া যেটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, সেরকম ছায়াটি যদি চলে যায়, সেই রকম বিষয় যদি ঘটে, তাহলে সেই ক্ষেত্রে ইউরোপকে তাদের নিজেদের সুরক্ষার জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে। সেই লক্ষ্যে কিন্তু ইউরোপ এগুলোতে। জি, আমরা দেখছি যে আলোচনা সমালোচনার কোথাও রাশিয়া নেই, কেন? না, আলোচনা সমালোচনার কোথাও রাশিয়া নেই। এখানে রাশিয়ার সাথে আলোচনা যেটি হওয়ার তো হয়েছেই। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, ট্রাম্প যখন দায়িত্ব নিলেন তখন ফোনালাপ হয়েছে আহ, পুতিনের সাথে। তারপরে আমরা রিয়াদে কিছুদিন আগে দেখলাম, সেই রিয়াদের যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে কিন্তু যুদ্ধবিরতি নিয়ে কথাবার্তা হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মোটামুটি ভাবে একটা সমঝোতায় পৌঁছে গেছে ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার জন্য, এবং সেখানে একতরফা ভাবে তারা যে সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যতটুকু প্রত্যাশা করেছিলেন তার চেয়ে অনেক কিছু তিনি পেয়েছেন, এবং তিনি জানেন যে এইখানে তিনি একটি বেশ ভালো একটি অবস্থায় তিনি রয়েছেন। এবং সেই কারণেই এখানে রাশিয়াকে আলাদা করে কোনো আলোচনার কোনো সুযোগ এখানে নেই। বরং যেটি হচ্ছে যে জেলেনস্কি যদি আবারও আলোচনায় যেতে চান ট্রাম্পের সঙ্গে, যেটি তিনি বলেছেন যে এত কিছুর পরেও ট্রাম্প যদি হোয়াইট হাউসে তাকে আবার আলোচনার জন্য ডাকে, তাহলে তিনি যাবেন, আলোচনা করবেন, এবং ইউক্রেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে খনিজ ভাগাভাগি নিয়ে যে চুক্তি, সেই চুক্তি করতেও তিনি সম্মত রয়েছেন। জেলেনস্কি নিজে চাচ্ছেন যে এই যুদ্ধটি যদি বন্ধ করতেই হয়, ইউরোপও চাচ্ছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়া এটি বন্ধ করা কিংবা চালিয়ে যাওয়া দুটি কিন্তু কঠিন একটি বিষয়। সুতরাং এখানে যেটি বোঝা যাচ্ছে, জনাব ফরিদুল আলম, আমরা দেখেছি যে স্টারমার বলেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী, যে যুক্তরাষ্ট্রকে তিনি অবিশ্বস্ত মিত্র বলে মনে করেন না। এটা কি ধরনের ইঙ্গিত বলে আপনার মনে হয়? না, যুক্তরাষ্ট্রকে এটা ইঙ্গিতটি বোঝাই যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছে তাদের যে প্রত্যাশা ছিল এত বছর ধরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বাইডেন প্রশাসনের সময় পর্যন্ত, এবং যেভাবে ইউরোপ এবং আমেরিকা একত্রে কাজ করে আসছে, ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর পর, দায়িত্ব নেওয়ার পর পর তার সিদ্ধান্তগুলো ইউরোপকে কিছুটা ধাক্কা দিয়েছে। এই ধাক্কা থেকে হয়তো তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যতটুকু বিশ্বস্ততা তাদের মানে প্রত্যাশা করার বিষয় ছিল, ততটুকু হয়তো পাচ্ছেন না। সেই জন্য বলছেন যে অবিশ্বস্ত তারা মনে করছেন না। অর্থাৎ এই বিষয়টি যে কিছুটা অবিশ্বাসের মতো একটা কাজ হয়তো তারা করছে, সেই বিষয়টি সরাসরি না বলে তারা তিনি বলার চেষ্টা করেছেন সার্বিক অবিশ্বস্ত। পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে, জেলেনস্কির সময় কি আসলে শেষ হয়ে এসেছে? এটিকে আপনি বলতে পারেন জেলেনস্কির সময় হয়তো শেষ হয়ে আসছে। কেননা আমি নিজেও বিভিন্নভাবে যে বিষয়গুলো বিশ্লেষণ করে দেখেছি, জেলেনস্কির সাথে কিন্তু ট্রাম্পের একটি পুরনো শত্রুতার বিষয় এখানে রয়েছে। 2019 সালে কিন্তু জেলেনস্কির সাথে ট্রাম্পের একটি ফোনালাপ পাস হয়, যে ফোনালাপে জেলেনস্কিকে ট্রাম্প কিন্তু একটু ইয়ে করেছিলেন, প্রেশারাইজ করেছিলেন হান্টার বাইডেন, জো বাইডেনের যে ছেলে, তার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা ইউক্রেনে, সেটার বিরুদ্ধে তদন্ত করার জন্য, যেন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বাইডেনের বিরুদ্ধে তিনি ভালো অবস্থায় থাকতে পারেন। জেলেনস্কি সেখানে তাকে সহায়তা করেননি। এবং এইখানে রাশিয়ার সাথে ট্রাম্পের যে সখ্যতা এখন রয়েছে,
যেটিকে দেখে মনেই হচ্ছে, এবং ট্রাম্পকে বারবার করে বলেছেন তিনি অসংবিধানিক উপায়ে তিনি এখন পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। সেখানে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরবর্তী সময় শর্ত আরোপ করা হতে পারে যে জেলেনস্কিকে পথ ছেড়ে দিতে হবে, তা না হলে হয়তো ইউক্রেনের মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা বেশি থাকবে না। মনে হচ্ছে জেলেনস্কিকে আসলে আহ, তার পদে থাকা এটি খুব কঠিন বিষয় হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র মিস্টার ট্রাম্প তার বিভিন্ন বক্তব্যে তাদের প্রতিরক্ষা মন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট, জি পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় এই বিষয়গুলো ইঙ্গিত করেছে। জি ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনা করবার জন্য।